জয় ভবনে 23শে জানুয়ারির বৈকালিক অনুষ্ঠান। সামনে চলো, এগিয়ে চলো, জোরে চলো, পিছিয়ে কেন, সঙ্গে আছে মোদের নেতাজি। হো 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 হা 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 হো শুরু হলো হলে সাধারণ প্রভা। তোমার নাম কি? আমার নাম সুভাষ চন্দ্র বসু। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা সুভাষ, তুমি কোন ক্লাসে পড়তে চাও? আপনি ওকে ক্লাস 7-এ ভর্তি নিলে খুব খুশি হই, কারণ ও ইউপি স্কুলে 6 পর্যন্ত পড়ে এসেছে। তবে তো তাহলে কোনো কথাই নেই। আচ্ছা সুভাষ, তুমি ইংরেজি স্কুল ছেড়ে বাংলা স্কুলে কেন ভর্তি হতে চাও? বাংলা আমার মাতৃভাষা, দেশের ভাষা। আমি দেশকে এবং মাকে খুব ভালোবাসি মাস্টারমশাই। বাহ, খুব সুন্দর বলেছো। তা তোমার বাবা কি দরকার ছিল সাহেবদের স্কুল ছেড়ে এই স্কুলেতে আসা? তুমি তো ওখানে সাহেব হতেই পারতে। এখন তুমি বলো, এই স্কুলে এসে তুমি সংস্কৃত শিখতে পারবে কি? শিখে নেব। বলে কি যেন মুরগির মুয়া। এবারে বার্ষিক পরীক্ষায় সংস্কৃততে সবার চেয়ে বেশি পেলো কে? আর কি বলিস, সুমাসই পেলো। তা কত পেলো সে? সুমাস, তুমি বলো না মাস্টার মশাইকে কত পেয়েছো সংস্কৃত নাম্বারটা। মাস্টারমশাই আমাকে 100-তে 100ই দিয়েছেন। সে কি 100-তে 100? আর কি করি বলুন মাস্টার মশাই, 100-তে তো আর 110 দিতে পারি না, তাই 100ই দিলাম। বাহ, আমি জানতাম সুভাষ তুমিই পারবে। আমার আশা আছে তুমি ম্যাট্রিকে ফার্স্ট হবে। এখানে উপস্থিত বড়দের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে এবং ছোটদের স্নেহ জানিয়ে আজ 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাব। নেতাজি নেতাজি প্রিয় নেতাজি, আজাদির ফৌজের ওহে গুরুজি, হাসি মোড়া খেলি মোড়া কাহি কত গান। 1920 সাল আইসিএসে মাত্র 8 মাস পড়াশোনা করে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর নিয়ে 4th র্যাঙ্ক করলেন সুভাষচন্দ্র। কিন্তু এই চাকরিতে একটি সমস্যা ছিল যে এই চাকরি করলে তাকে ব্রিটিশদের দাসত্ব করতে হবে, যা তার পক্ষে একেবারে অসম্ভব কার্য ছিল। और मौत से फिर भी हम न डरे, भूखे भी लड़े, प्यासे भी लड़े, और मौत से फिर भी हम न डरे। आगे ही आगे बढ़ गए, आगे ही आगे बढ़ गए, आगे ही आगे बढ़ गए, लड़ने का ना पीछे नाम लिया। जय हिंद का नारा गूंज उठा, हाथों में तिरंगा थाम लिया। जय हिंद का नारा गूंज उठा, हाथों में तिरंगा थाम लिया। जय हिंद का नारा गूंज उठा, हाथों में तिरंगा थाम लिया। নমস্কার, উপস্থিত সবাইকে ধন্যবাদ, ভালোবাসা। নেতাজির প্রতি প্রণাম, শ্রদ্ধা। দীর্ঘ সময় তোমরা বসে আছো, নাচ গান নাটক শুনলে। এবার বক্তৃতা। আমি যে বিষয় নিয়ে আজকে বলবো
সে বিষয়টা হলো গুমনামি বাবা নেতাজি কিনা। সেটা বলতে গেলে অনেক কথা, তবু আমি সংক্ষেপে বলবার চেষ্টা করব। প্রথমত, নেতাজিকে আমরা তিনটে ব্লকে ভাগ করতে পারি। 1945 সালে পর যা হয়েছিল সেগুলো নিয়েই কথাবার্তা। প্রথম ব্লকটা হচ্ছে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেলেন। তাই হুপতে দুর্ঘটনা ঘটল 1945 সালের 18ই আগস্ট এবং নেতাজি মারা গেলেন, একটা। দ্বিতীয়টা হচ্ছে, এটা আগে বলে নি, এটা মানুষ বিশ্বাস করলো না। এটা বিশ্বাস করানোর জন্য অনেকগুলো কমিশন বসলো, অ্যান্টি কমিশন হলো, কমিশনের বিরুদ্ধে কিছু হলো, কিন্তু মানুষ বিশ্বাস করলো না। বিশ্বাস না করার পিছনে অনেক যুক্তি ছিল, বিশ্বাসের পক্ষেও যুক্তি ছিল, বিপক্ষেও যুক্তি ছিল। পক্ষের যুক্তি থেকে বিপক্ষের যুক্তি জোরালো হলো বলে মানুষ বিশ্বাস করলো না। দ্বিতীয় ব্লক হলো যে সুভাষচন্দ্র রাশিয়ায় আছেন। আর তৃতীয় ব্লক হচ্ছে যে না, উনি রাশিয়ায় থাকতে পারেন কিছুদিন, কিন্তু উনি ভারতবর্ষে আবার ফিরে এসেছিলেন। ফিরে এসে সাধুর বেশে ছিলেন। সেই সাধুই হচ্ছে গুমনামি বাবা বা ভগবানজি। এখন আমাদের প্রশ্ন, সত্যিই কি গুমনামি বাবা সুভাষচন্দ্র ছিলেন? তাই তো সুভাষচন্দ্রের শেষটা জানা হয়ে যায় যদি গুমনামি বাবার শেষটা আমি জানতে পারি। সেটাই হচ্ছে আমার বক্তব্যের আজকের বিষয়। কদম্বে গেছে ই ব্যানার্জির কাছে, গিয়ে বসে আছেন, সব রোগী দেখা হয়ে গেছে। আপনার কি সমস্যা? বলে আপনাকে একটু যেতে হবে আমার সঙ্গে রোগী দেখতে। আমি তো রোগী দেখতে যাবো না, তো রাত হয়ে গেছে, আপনি রোগীকে নিয়ে আসুন, আমি এখানেই দেখে দেবো। বলে না, আমার রোগী আসবে না। বলে কেন আসবে না? বলে উনি তো সন্ন্যাসী সাধু, উনি বাইরে বেরোন না, কারোর সঙ্গে দেখা করেন না। আপনি গিয়ে দেখে আসবেন, না মুখ দেখতে পারবেন না, মুখ ঢেকে রাখবেন। বলে হ্যাঁ এরকমই, আপনি ডাক্তারবাবু আপনি যা পয়সাটা চিন্তা করবেন না, এটা করে দিন আপনি। তখন ডাক্তারবাবুর মাথায় এলো, কিছুদিন ধরে আগ্রার অঞ্চলে ওই ফৈজাবাদ অঞ্চলটাতে একটা গুজব শুনেছিল যে নেতাজি এখানে সাধু বেশি কোথায় যেন থাকে। হঠাৎ করে মাথায় এলো, তাহলে কি ওই কথাটাই বলছে, যাই একবার দেখে আসেন। তখন ডাক্তারবাবু তার ওষুধের বাক্সটা নিয়ে বেরিয়ে পড়ল। গিয়ে রামভবনে উপস্থিত হলো, ঢুকলো। ডাক্তারবাবু রিকোয়েস্ট করলো, আমাদের তো মুখটা দেখতে দেবে, বুঝতাম না লোক, আমরা তো হোমিওপ্যাথিস্ট, তো ফেসিয়াল চেঞ্জটা আমাদের খুব দেখা দরকার, বলে আমরা ওষুধ দিতে পারি না। অনেক রিকোয়েস্ট করে, বলে ঠিক আছে। ডাক্তারবাবু ওষুধ দিয়ে এলো, ওষুধ দিয়ে হন্তদন্ত হয়ে বাড়ি এলো। বাড়ি এসে তার স্ত্রীকে বলছে, জানো আজকে আমি কাকে দেখে এলাম? কাকে? বলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। সুভাষচন্দ্র বসুকে তুমি দেখে কি আবার হয় না? হয় না, সাক্ষাৎ সুভাষচন্দ্র বসু, সেই কপাল, সেই ঠোঁট, সেই চোখ, আমাকে নিয়ে যেতে পারবো? বলে উনি তো কারোর সঙ্গে দেখা করেন না, আমি ডাক্তার বলে আমার সঙ্গে দেখা দিয়েছে। সেই থেকে ওই রীতা ব্যানার্জি, মানে ওনার স্ত্রী রীতা ব্যানার্জি, খুব সুভাষচন্দ্রকে দেখার ইচ্ছা, কিন্তু দেখতে তো উনি পারবেন না, তা যেহেতু সবাইকে দেখা যান না, অনেক কষ্ট করে বলে করে রীতা ব্যানার্জিকে অ্যালাউ করেছে দেখতে। একটা করে নাম দিতেন সাধু, আর নামের শেষে মা যোগ করে দিতেন, মেয়ে হলে মা আর ছেলে হলে বাবা যোগ করে দিতেন। রীতা ব্যানার্জির নাম হয়েছিল ফুলমণি মা। তো নেতাজি মানে গুমনামি বাবা আর কি, ভগবানজি, সে তাকে ফুলমণি বাবা বলে মা বলে ডাকত। তো পর্দার পিছনে
উনি বসে আছেন আর পর্দার বাইরে সব বসে সবাই। তো বসে কথাবার্তা বলে, প্রশ্ন করলে উত্তর দেয়, এইভাবে একটু আলাপ জমেছে। ওরা প্রতি রবিবার ওইখানে যায়, উনি ওনার হাজবেন্ড যান। তো হাজবেন্ডের সঙ্গে পলিটিক্যাল কথাবার্তা বলে, কিন্তু ফুলমণি মার সঙ্গে কোনো পলিটিক্যাল কথাবার্তা বলে না, সাধারণ কথাবার্তা বলে। সাধারণ কথাবার্তা বলতে বলতে একদিন ফুলমণি মা বলছে, বাবা আপনার নামটা জানতে পারি? আপনার নামটা কি ছিল? তো রীতা ব্যানার্জির জবানি অনুযায়ী আমি বলছি, এটা আমার জবানি না, সেই বলছে নাম দুনিয়ার রেজিস্টার থেকে যার নাম কেটে দিয়েছে তার আমার নাম। রীতা ব্যানার্জি এই সাক্ষাৎকারটা দেওয়ার সময় কেঁদে ফেলছে, বলে কি পরিমাণ কষ্ট পেয়েছে, দুনিয়ার রেজিস্টার থেকে নাম কেটে বাদ দিয়েছে, সত্যি নাম কেটে বাদ দিয়েছে, তার আবার নাম, এই নামটা কখনো বললো না। তারপর আমি একদিন করলাম কি, গেছি একটু অসময়ে গেছি, তখন উনি চান করছেন, দুপুরের চান করছেন। তো বাথরুম থেকেই আমার গলার শব্দ শুনে বলছে, জগদম্বে কে এসেছে? সব হিন্দিতে বলছি, কিন্তু কে এসেছে? তো জগদম্বে বলছে ফুলমণি মা। তো তখন বলছে চাটাই বিছিয়ে দাও, হিন্দিতে বলছে কিন্তু চাটাই শব্দটা ব্যবহার করছে। তখন রীতা ব্যানার্জি বলছে চাটাই শব্দটা হিন্দিতে নেই, মাদুর বলে, চাটাই এই যে বাংলা শব্দটা উনি জানলেন কি করে, যার মানে বাঙালি। বলে আরো একটা কারণ আমি বাঙালি বুঝতে পেরেছি, বলে একদিন দেখি পর্দা তুলেছি, আমি তুলে দেখি কি একটা পঞ্জিকাটা গায়ে লেখা বড়লি বাংলায়, তার মানে ওই হচ্ছে মদন গুপ্তের ফুল পঞ্জিকা, ওর পিছনে একটা বড়দিনের অ্যাড থাকে, তবে ওটা বাংলা পঞ্জিকা। তো হিন্দুস্থানি লোক কি বাংলা পঞ্জিকা পড়বে নাকি? ওটা বাংলা, কিন্তু ইচ্ছে করে হিন্দি বলে। তারপরে আমি একদিন ওখানে গেছে, গিয়ে জোর করে ওই পর্দা তুলে ঢুকে গেছে। তখন ওই বাবা বলছে, একটু মুচকি হেসে বলছে, ভাবছি আজকে তো বকা দেবে, দিক বকা, তবু আমি ঢুকে যাবো। আচ্ছা নিশ্চয় সাহস হয়েছে, ঢুকে দিয়ে বলছে, এই তুমি এখানে ঢুকে রাখো। বাবা আমি আজকে থেকে এখানেই বসবো। তখন মিছিমিছি রাগ দেখিয়ে বলছে, কেন এখানে বলছো কেন? বলছে আপনাকে দেখার জন্য বলবো। তখন বলছে ভালো করে দেখে নাও আমি সুভাষচন্দ্র কিনা। আমি আর দেখতে পারলাম না, ওই লোকের দিকে তাকানো যায় না, যেমন গা দিয়ে একটা জ্যোতি বেরোচ্ছে তেমনি দেখতে দেখা যায় না। এরপরে একদিন বললাম যে বাবা যদি আমি কিছু রান্না করে আনি খাবেন? তখন হট করে মুন্ডু ঘুরিয়ে আমাকে বললো, কি রাখতে পারো? শুক্তো রাখতে পারো, মোচার ঘট্ট রাখতে পারো? রীতা ব্যানার্জি বলছে এগুলো কাদের খাবার? সব বাঙালি খাবার, সব বাঙালি খাবার, এগুলো হিন্দুস্তানিরা খায় না। মুখার্জি নেতাজি কি না, এইটা জানার জন্য মুখার্জি কমিশনের পরে বিষ্ণু সহায় কমিশন একটা বসানো হয়েছিল উত্তরপ্রদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে। বিষ্ণু সহায় কমিশনটা চলল সুহিতা ব্যানার্জির চিঠির উপরে দাঁড়িয়ে, শুধুমাত্র সুহিতা ব্যানার্জি চিঠির উপর দাঁড়িয়ে বলল কি, যে এই চিঠিতে বলা হয়েছে কি, যে আপনি যদি 23শে জানুয়ারি আমাদের বাড়িতে আসেন তাহলে খুব মজা হবে। অর্থাৎ বুঝতে হবে এই লোকটা কখনোই সুভাষচন্দ্র হতে পারে না, কারণ সুভাষচন্দ্রের জন্মদিনে সুভাষচন্দ্র আসবে, মজা হবে, এটা হতে পারে না। ওটা সুভাষচন্দ্র ছাড়া অন্য কেউ যে সুভাষচন্দ্রের ভক্ত, তবে তো মজা হবে।
তাই বিষ্ণু সহায় কমিশন বলল যে এটা গুমনামি বাবা নেতাজি নয়। এখন প্রশ্ন, সুভাষচন্দ্র ছাড়া অন্য কেউ যদি হয় তাহলে মজাটা হয়, তার মানে ওই লোকটা সুভাষ অনুরাগী কেউ হতে হবে, কিন্তু সুভাষচন্দ্র নয়। কিন্তু একদল লোক বলছে সুভাষচন্দ্র হলেই তো বেশি মজা হবে, উনি যদি জন্মদিনে স্বয়ং এসে যান তাহলেই তো মজাটা বেশি হবে, যে সুভাষচন্দ্রকে আমরা সুভাষচন্দ্রের জন্মদিনে পেলাম, তাই তো মজা। সত্যি কথা সত্য, এ কথা সত্যি। এতক্ষণ যে আমি কথাগুলি বললাম তাই থেকে তোমাদের যে ধারণা হলো, আমার যা ধারণা হলো যে গুমনামি বাবা নেতাজি। এবার মজার কথা হচ্ছে এই তো, নেতাজি 5টা ডামি ছিল, আর 5টা ডামি ভোলানাথ মল্লিককে দিয়ে তৈরি করিয়েছিল জওহরলাল নেহরু। মোট 10টা ডামি, 10টা ডামি ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাতে করে অসুবিধা যে আসল নেতাজিকে খুঁজে পাওয়া, কিন্তু আসল নেতাজিকে খুঁজে পাওয়া অসুবিধা মানেই যে ভগবান শ্রী নেতাজি নয়, এটা কিন্তু বলা যায় না, এটা বলা যায় না। এবার দেখা যাচ্ছে আমাদের অনুজ ধর আর চন্দ্রচূড় ঘোষ এরা বলছে যে গুমনামি বাবাই নেতাজি। কারণগুলো পরিষ্কার দেখো, কারণ নিয়ে তোমরা কাটতে পারবে না। এক, নেতাজির হাতের লেখা গুমনামির হাতের লেখা মিলে গেছে, নেতাজির ডিএনএ দাঁতের পরীক্ষা ডিএনএ আর নেতাজির পরিবারের ডিএনএ মিলে গেছে, নেতাজির কাছে যা যা জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো তার পরিবারের এই জিনিসপত্র, পরিবারের সব নেতাজির মা বাবার ছবি, একটা কালী ঠাকুরের ছবি, নেতাজির একটা বুদ্ধ মূর্তি, নেতাজির বাড়ির সব যন্ত্রপাতি, নেতাজির সব ব্যবহৃত জিনিসপত্র, এবং 2 লরি মাল পাওয়া গেছে, মাল 2 লরি, সব নেতাজি চিঠি পত্র ম্যাপ বই ইত্যাদি। বই পাওয়া গেছে, নেতাজির একটা স্বভাব ছিল বই পড়তে পড়তে মার্জিনের পাশে নোট লেখা, গুমনামি বাবার তাও পাওয়া গেছে। সুতরাং গুমনামি বাবাই নেতাজি, এটা অনুজ ধর আর চন্দ্রচূড় ঘোষের কনক্লুশন। পূরবী রায় বলছে যে না, গুমনামি বাবা নেতাজি নয়, এটা হচ্ছে গিয়ে রাশিয়াতে তিনি ছিলেন এবং তার শেষ রাশিয়াতে ইন্দোনেশিয়ার আসেন। আর আমাদের সরকার বলছে যে কায়রোবর্ধন বন্দরেই মারা গেছে, তারপরে আর তার কিছু নেই, এই 3টে। এখন একটা অসুবিধা আছে, চন্দ্রচূড় ঘোষ আর অনুজ ধরকে একটা প্রশ্ন করা হয়েছিল, যদি গুমনামি বাবা নেতাজি হয় তবে তিনি এই দেশে এলেন, তাহলে সরকারি সাহায্য দিচ্ছেন না কেন? 1, 2, তিনি সরকারি সাহায্য যদি না নেবেন মনে করে, তাহলে তার শিষ্যদের সাহায্য নিচ্ছে না কেন? নিজের নামে প্রচার করছে না কেন? প্রচার থেকে বিমুখ থাকছে কেন? অসুস্থ, পাইলস, কোমরে স্পন্ডালাইসিস, গাড়ি করে চলছে, এসব করছে, কিন্তু কিছুতেই সাহায্য নিচ্ছে না কেন? এমনকি যে চিঠি লিখছে সেই চিঠিতে কিছু অবান্তর কথা লিখছে, যেমন লিখছে আমার মায়ের মৃত্যু অমুকে, যেটা ভুল। নেতাজি তার মার মৃত্যু দিনটাও ভুল লিখবে? এখন মজা, চন্দ্রচূড় ঘোষ আর অনুজ ধর বলছে আরে বাবা জেনুইন বলেই তো ভুলটা লিখলো, যদি জেনুইন না হতো তাহলে ভুল লিখতো না, ঠিকটাই লিখতো। জেনুইন তো, তাই ভুল হয়ে গেছে। চন্দ্রচূড় ঘোষ বলছে এইটা আসলে নেতাজির শেষ জীবনে ডিমেনশিয়া হয়েছিল। একটা মাথাটা নষ্ট হয়ে গেছিল, এই কারণে বয়সটা অনেক হয়েছিল, তারপরে এত অত্যাচার, মানসিক অত্যাচার, বয়সটা অনেক হয়ে যাওয়ায় কোনো একটা ঘটনার সঙ্গে কোনো একটা ঘটনার ট্যালি করতে পারতো না। তাই জন্য আগের স্মৃতিগুলো ঠিক ঠিক লিখে পরের স্মৃতিগুলোতে একটু অসুবিধা হচ্ছে,
তাই পরের স্মৃতিগুলো একটু ওলট পালট হয়ে গেছিল, অর্থাৎ নেতাজি পাগল হয়ে যাচ্ছিল বা পাগল হয়ে গেছিল। তাই পরের দিকের স্মৃতি ঠিক মতো রোমন্থন করতে তিনি সক্ষম ছিলেন না। এইবার নেতাজি মারা গেলেন 1985 সালের 16ই সেপ্টেম্বর। তখন তাকে গুপ্তার ঘাটে পোড়ানো হলো। গুপ্তার ঘাটে রামচন্দ্র নিজেকে আত্মহতি দিয়েছিলেন। সরজু নদীর তীরে গুপ্তার ঘাট, ওখানে কাউকে পোড়ানো হয় না, নেতাজিকে পোড়ানো হয়েছে। মানে নেতাজি মানে হনুমান বাবাকে। এখন প্রশ্ন, হনুমান বাবাকে পোড়ানো হলো, কেউ কিছু বললো না, সেনাবাহিনী কিছু বললো না, সরকার কিছু বললো না, পোড়ানো হয়ে গেল। তাহলে উনি এমন একজন মানুষ যাকে কেউ কিছু বলে না, অর্থাৎ সেরকম হ্যালো না বললো না কেন? এতদূর পর্যন্ত আলোচনা করে আমরা বুঝতে পারছি গুমনাই বাবাই নেতাজি। মনোজ মুখার্জি কমিশনের মনোজ মুখার্জি সব ঘোষণা করলো যে না, বিমান দুর্ঘটনা ঘটেনি, নেতাজি মারা যাননি। তারপরে সাংবাদিকদের বললেন আপনারা ক্যামেরা অফ করুন, আমার একটা বক্তব্য আছে। ক্যামেরা সব অফ হলো, একজন ক্যামেরাটা অফ করেনি। তখন বলছে, এটা আমি দেখেছি, হ্যাঁ আমি দেখেছি, অফ করেনি। তখন বলছে, এরকম বলছে, এই যে আমি অভিনয় করে দেখাচ্ছি, গুমনাই বাবাই নেতাজি, গুমনাই বাবাই নেতাজি, গুমনাই বাবাই নেতাজি। ওই মনোজ মুখার্জি। হ্যালো, ললিতা বসু নেতাজির যে ভাইজি, তা সে বলছে মৃত্যুর পর 1985 সালের 16 সেপ্টেম্বর মৃত্যুর পর গিয়ে সবকিছু দেখে বললো যে আমার কাকা গুমনাই বাবা নেতাজি এই জিনিসগুলো সংরক্ষণ করবো। কোর্টকে বললো, কোর্ট তখন এটা একের নিয়েছে। এখন কতগুলো জিনিস আমি ক্রস করব। এ পর্যন্ত জানা গেল যে গুমনাই বাবাই নেতাজি, এ নিয়ে কারো সন্দেহ আছে কি? সন্দেহ নেই তো? আচ্ছা, এবার ক্রস করছি। প্রথমত, গুমনাই বাবা যে নেতাজি, এইটা কিন্তু আমরা ধরে নিলাম রীতা ব্যানার্জির পরিবারের মতবাদটাকে শুনে। আমাদের ভারতবর্ষে 140 কোটি লোক, মানে অনেকগুলি পরিবার। এতগুলো পরিবারের মধ্যে থেকে একটা পরিবারকে আমরা ভালো করে বলতে শুনলাম যে গুমনাই বাবা নেতাজি, আর পরিবারগুলো সব চুপ করে বসে আছে। শুনতে পারলাম রীতা ব্যানার্জির পরিবার যে নেতাজিকে মেনে নিল, তা পি ব্যানার্জির মতামত অনুযায়ী, পি ব্যানার্জি যে গুমনাই বাবাকে মেনে নিল, তা কিন্তু সে যখন ওই শুক্লা, সরস্বতী বাই শুক্লা এসে বলল যে আমার একটা রোগীকে দেখতে যেতে হবে, সে আসে না, সে সাধু। তখন পি ব্যানার্জি তার আগে একটা শুনে নিয়েছে, যে একটা যেন কথা শুনেছে যে একটা সাধু এসেছে এখানে, যাকে দেখতে নেতাজির মতো বা শুনতে নেতাজির মতো বা তার কথা শুনেছে, অর্থাৎ সে প্রি-কনভেন্ট। তাহলে গুমনাই বাবাকে যে দেখতে যাচ্ছে, সে যদি আগে থেকে প্রি-কনভিন্সড হয়, তাহলে তো বিচারটা ঠিক হয় না। 2, সুভাষচন্দ্রের কি স্বভাব আমরা এরকম কখনো দেখেছি যে একটা জায়গায় বসে একটা রীতা ব্যানার্জির মতন সাধারণ বউয়ের সঙ্গে গল্প করে সময় কাটান? নিজের বৌদিদের সঙ্গে তিনি আড্ডা মারতেন না, একটা রীতা ব্যানার্জির মতন সাধারণ একটা বউ, তার সঙ্গে গল্প করে দিনের পর দিন রবিবারের সন্ধ্যাগুলো কাটিয়েছে। এটা সুভাষচন্দ্রের চরিত্রের সঙ্গে মেলে নেই। পি ব্যানার্জি একজন ডাক্তার, তার সঙ্গে কথা বলবে, পলিটিক্যাল কথা বলবে, তার সঙ্গে বলবে, কার সঙ্গে? পলিটিক্যাল ম্যানের সঙ্গে। সত্য বক্সের সঙ্গে কথা বলতে পারে, উত্তমচাঁদ মাধবটার সঙ্গে কথা বলতে পারে, এমন এমন স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে কথা বলছে, যেমন সন্তোষ ভট্টাচার্য, নাম শোনা যায় না জীবনে, বিমল নন্দী, নাম শোনা যায় না জীবনে,
আবার বলছে গুমনাই বাবা কোথায় চলে যায়, একবার কুম্ভ মেলায় নাকি বিমল নন্দীকে ডেকেছিল, বিমল তুমি এখানে করতে গেলে বলে তুই হনুমান বাবা এখানে, এরকম সব ঘুরে ঘুরে বেড়ায়। সমর গুহর সঙ্গে কথা বলে। সমর গুহ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, কেমিস্ট্রির অধ্যাপক ছিলেন, সঙ্গে চারণিক বলে ওরা একটা দল তৈরি করেছিল। ওদের মুখপাত্র ছিল জয়শ্রী, সেইখানে সুভাষচন্দ্র নিয়ে লেখালেখি হতো, ওরা এটা করেছে। এবার খেয়াল করো তো, আমাদের বালক ব্রহ্মচারী সন্তান দল তৈরি করেছে, তারাও তো বলে যে সুভাষচন্দ্র ফিরে আসবে, বিশ্ব নেতা রূপে সুভাষচন্দ্রকে কি যেন স্বাগতম এসব বলে। তো এইটা কি সুভাষচন্দ্রের ইয়ের সঙ্গে মেলে? কখনো মেলে যে সুভাষচন্দ্র এইরকম একটা মহিলার সঙ্গে গল্প করে সময় কাটাবে, যার মাথায় এত বড় একটা শুধু প্রসাদী চিন্তা, সেটা সামান্য মোচার ঘণ্ট এইসব করে সময় কাটিয়েছে? সম্ভব? হায় ফিলোজফি যার মাথায়, সে কি এই করবার জন্য বসে থাকবে? আচ্ছা, এইবার 1972 সালে যখন খোসলা কমিশন হলো, বেরোলো, তখন খোসলা কমিশনের রায় সাধারণ মানুষ মানেনি। তখন 75 সালে গুমনামি বাবা এলো। এখন প্রশ্ন, গুমনামি বাবা 75 সালেই এলো কেন? 75 সালে এলো এই কারণে, 75, 76, 77, 78, 79, 80, 81 ইন্দিরা গান্ধী মারা গেল, 84-তে মারা গেল, 85-তে বাবা মারা গেল, গুমনামি বাবা মারা গেল। কেন? জওহরলাল যখন প্রমাণ করতে পারলো না যে সুভাষচন্দ্র বিমান দুর্ঘটনায় মারা গেছে, তখন এক বাবা এসেছিল, তার নাম সারদানন্দ। অর্থাৎ বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র যদি মারা না যায়, তবে বিশ্বাস করো যে সে বাবা হয়ে আছে, কিন্তু সে পলিটিক্যালি আর নেই। অর্থাৎ আমাকেই বিশ্বাস করো, আমি তোমাদের পলিটিক্যালি সেভ করতে পারি, সে আর তোমাদের কোনো সেভিং দেবে না। এবং তার শেষ পরিণতির জন্য আমি বা আমার দল দায়ী নয়। ঠিক ইন্দিরা গান্ধী বাবার পথ নিয়ে 1984 পর্যন্ত তিনি বেঁচেছিলেন বলে বাবারও হয়ে গেল। বাবা 85-তে দেখলো কেউ, আচ্ছা আমার প্রয়োজন নেই, মরে যাই, বুকটা কাটে পুড়িয়ে দাও। তারপরে অনেক বছর পর 1999-তে বাজপেয়ী বসালো মুখার্জি কমিশন, কিন্তু মুখার্জি কমিশনের রায় উল্টো দিকে গেল বলে সেইটা গ্রহণ করা হলো না, বিষ্ণু সহায় কমিশনের রায় উল্টো দিকে গেল বলে সেটাও আর গ্রহণ করা হলো না। উল্টো দিকে গেলে আর গ্রহণ করা হবে, আর পক্ষে হলে গ্রহণ করা হবে, আর যদি না মেলে তো এমন একটা রায় দেওয়া হবে যাতে সেই রায়টাকে আর কেউ কিছু না করতে পারে। এইবার সুভাষচন্দ্রের শেষ পরিণতি কি হতে পারে সেইটা নিয়ে মানুষের এত জিজ্ঞাসা যে যদি একবার জানতে পারে কেউ যে আমাদের দেশের লোকেদের জন্য বা আমাদের দেশের সরকারের জন্য তার শেষ পরিণতি এইরকম হয়েছে, তাহলে কিন্তু মানে মানুষ এদেরকে মানে গণবিক্ষোভ হয়ে যাবে যাকে বলে, মানে মানুষ এদেরকে আর রাখবেই না, মানে প্রত্যাখ্যান করবে। সে কারণে বাবা সৃষ্টি করতে চেয়েছিল এই কারণে যে বাবা সৃষ্টি করলে এইটা সুবিধা বলা যে সুভাষচন্দ্রের শেষ জীবনে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন, যেমন তিনি নিয়েছিলেন ছাত্র জীবনে, সেই পথে তিনি গেছিলেন এবং তার শেষ জীবনে তিনি এইভাবে কাটিয়েছেন
এবং তার ওই জীবনের জন্য তৎকালীন রাজনৈতিক দল বা নেহেরু বংশ দায়ী নয়, অর্থাৎ আমরা বেঁচে গেছি। মানুষ বিশ্বাস করুন যে আমরা নেতাজির মৃত্যুর জন্য দায়ী নই। তাই ঘুম নাই বাবা, কোনো মতেই নেতাজি নয়। এইবার প্রশ্ন, নেতাজির কি হলো? নেতাজির যে কি হলো সেটা নেতাজি বলতে পারবে। আমরা যারা নেতাজি গবেষক তাদের সবসময় একটা থাকে, তারা থাকে যে আমি শেষ কথা বলবো, কিন্তু আমি শেষ কথা বলবো এই তারা যদি থাকে তাহলে কিন্তু গবেষণাটা ঠিক পথে হয়ে যায়। তাই ওই রাখতে দিয়ে কি লিখছে, বিশ্বের এমন কোন শক্তি নেই যা আমাকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে পারে। তাহলে আমি কি করে ধরবো? নেতাজি হয়েছিল তাহলে আমি তো বিশ্বের একটা শক্তির মধ্যে পড়ে গেলাম, আমার এত ক্ষমতা, একটা টপ র্যাঙ্কার ICS কে আমি ধরে ফেলব। তাই তুমি সে ওরা কেউ কোনোদিন নেতাজি শেষ খুঁজে পাবো না, যতদিন না তিনি আমাদের শেষ খুঁজে দেবেন। নেতাজি শেষ কি হলো কেউ কোনোদিন জানবে না, জানা সম্ভব হয়, কিছু মানুষ আছে যারা নেতাজি করে পাগল হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় যায় এবং তারা খোঁজে, তারাই কিন্তু কনভিন্স হয়, কিন্তু কনভিন্সই হয় পরে আবার ফিরে আসে ঘুরে ঘুরে। ভ্রমর সব ফুলে বসে, সব ফুলে মধু পায় না। নেতাজি বলে হয়তো ছুটে যায়, কিন্তু গিয়ে দেখে যে নেতাজি ওইটাই সত্যি যে নেতাজির শেষ, নেতাজি দেশে কি ফিরেছিলেন না ফেরেনি? আমি যদি বলি ফেরেনি, মিথ্যে কথা। আমি যদি বলি ফিরেছে, মিথ্যে কথা। উনি ওনার একটা বাণী আছে, বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা শক্তি ব্রিটিশ বাহিনীর চোখে ধুলো দিয়ে দেশের বাইরে এসেছি। আবার যেদিন আমার ইচ্ছা হবে সেদিন দেশের ভেতরে প্রবেশ করবো। তারপরে এটা বলেছে, বিশ্বের এমন কোনো শক্তি নেই যা আমাকে জীবিত মৃত অবস্থায় থাকতে পারে। তুমি যদি আসেন তার বাবার কিছু করার নেই, এসে ঘুরে বেড়াবে, টোটো করে ঘুরে বেড়াবে। আমি দু রকমই বললাম, পক্ষেও বললাম বিপক্ষেও বললাম, যে যা বিশ্বাস করবে তার ব্যক্তিগত ব্যাপার। আমি বিশ্বাস করি নেতাজি ঘুমনাই বাবা নয়, এটা আমার বিশ্বাস, তোমরা যেটা খুশি বিশ্বাস করতে পারো। এবার আমাদের অনুষ্ঠানের শেষ গান সবাই মিলে গাইতে হবে, চলে আসো। এমন হাজার বিভেদ দেখি